আমাকে আমার গাইড বলছে যে আমি ও লোকটাকে চিনি না, সুতরাং আমি সিসির বিরুদ্ধে তোমার কাছে কিন্তু কথা বলতে গেলেই সে যদি সরকারি এজেন্ট হয় আমাকে গ্রেপ্তার করে জেলখানায় পচাবে। এই রকম একটা ত্রাসের ব্যাপার বাংলাদেশে এখনো কিন্তু সেই পরিস্থিতি হয় না। আপনার তাইওয়ান 90% সিলিকন চিপস তাইওয়ানে তৈরি হয়, এটা চীনের নিয়ন্ত্রণে চলে যাবে, এটা আমেরিকার জন্য প্যালেটেবল না। অলরেডি কিন্তু তারা সিলিকন চিপ তারা আমেরিকাতে এখন নতুন করে ফর দ্য ফার্স্ট টাইম তারা ইনভেস্ট করছে বিলিয়নস অফ ডলার। কারণটা কি, যে তাইওয়ান যদি চলে যায় তাহলে আমাদের কি উপায় হবে। তার সঙ্গে রাশিয়া বা ওই ধরনের আরো দু একটা সুপার পাওয়ার না যোগ দিলে তৃতীয় মহাযুদ্ধ হতে পারে না। এই জন্য তৃতীয় মহাযুদ্ধ করতে দুইটা প্রায় শেয়ানে যুদ্ধ হতে হবে। বাংলাদেশ সম্বন্ধে বলছেন, দেখেন বাংলাদেশে অলরেডি সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে লিটারে কয়েক টাকা করে, অ্যাজ ইফ সয়াবিন আসে গাজা থেকে আর মিডল ইস্ট থেকে। তো এখন তাদের কোনো সুযোগ হবে তেলের দাম বাড়িয়ে দেয়া। পৃথিবীতে সব জায়গায় যখন তেলের দাম কমে যায়, এই যে গাজাতে ইরান ইসরায়েলে ড্রোন অ্যাটাকের পরের দিন ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম $1 করে কমে গেছে ব্যারেল। ওই দিন 15 তারিখে কমে গিয়েছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু বাড়ানো হচ্ছে। সুতরাং এটা একটা, বাংলাদেশে তো আপনার চাল বলেন ডাল বলেন বলে সিন্ডিকেট করে, সিন্ডিকেট কারা এটা সরকার বলে না। আমরা তো কি করবো, তার মানে সিন্ডিকেটের হাতে আমরা বন্দী। সে সরকারের তো টিকে থাকার কোনো লেজিটিমেসি থাকে না, একটা ইললেজিটিমেট সরকার। তারা একটা সিন্ডিকেট বলে একজনকে জুজুর ভয় দেখাচ্ছে আমাদের, যে আমরা তো ঠিকই করি, ওরা তেলের দাম বাড়িয়ে আমরা যেটা মূল্যটা নির্ধারণ করি সেই নির্ধারিত মূল্যে গরুর মাংস বা চাল ডাল মশলা কোনো কিছু পেঁয়াজ পাওয়া যায় না। এখন বাংলাদেশের জনগণের একটা ব্যাপার হয়ে গেছে কি, তারা একেবারে পিঠ দেয়ালে ঠেকে গেছে। পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ প্রতিবাদ করার শক্তি এবং সাহস এবং ইচ্ছা আকাঙ্ক্ষা সবগুলো লোপ পেয়ে যায়। আবার আপনি মিশরের দিকে দেখেন, এই যে আব্দুল ফাত্তাহ সিসি মোরসিকে সরিয়ে যে 12-14 বছর শাসন করছে দুর্দণ্ড প্রতাপে। আমি কায়রোতে গিয়ে আমি আমার ইজিপশিয়ান গাইড পিরামিডের উপরে তাকে সিসি সম্বন্ধে একটা পলিটিক্যাল প্রশ্ন করেছিলাম, কারণ আই এম বিং এ পলিটিক্যাল বিং, সব জায়গায় মিডল ইস্ট যেহেতু আমার এরিয়া অফ স্টাডিজ এন্ড আমার এক্সপার্টিজ এন্ড ইন্টারেস্ট, আমি জিজ্ঞেস করলাম, সে কোনো কথা বললো না। তো সে আমাকে খালি চোখ দিয়ে ইশারা করছে। তো দেখলাম ওখানে আরেকজন গাইড, ইজিপশিয়ান গাইড ছিল, সে ভদ্রলোক আমাকে আমার গাইড বলছে যে আমি ও লোকটাকে চিনি না, সুতরাং আমি সিসির বিরুদ্ধে তোমার কাছে কিন্তু কথা বলতে গেলেই সে যদি সরকারি এজেন্ট হয় আমাকে গ্রেপ্তার করে জেলখানায় পচাবে। এই রকম একটা ত্রাসের ব্যাপার বাংলাদেশে এখনো কিন্তু সেই পরিস্থিতি হয় নাই। এখনো তৃতীয় মাত্রার থেকে শুরু করে লোকজন সরকারকে গালিগালাজ করেও বাড়ি ফিরে যেতে পারে। যাদেরকে ধরার তারা ধরে, কিন্তু এই ওপিনিয়ন এখনো দেওয়া যায়। আমি এই জন্য হাসিনা সরকারকে খুব মোবারকবাদ জানাচ্ছি না, অতটা শক্তিধর হয়ে ওঠেনি। কিন্তু মিডল ইস্টে এই অবস্থা। এখন আপনি যদি আমাকে বললেন বাংলাদেশের কি অবস্থা হবে, ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম বাড়বে, যুদ্ধের পরে শুধু তেলের দাম না সবকিছুরই দাম বাড়বে, আপনার যেটা কস্ট, এই যে আপনার ফ্রেট বাড়বে, দাম বাড়বে, অনেক জাহাজ ডুবে যাবে, অনেক ধ্বংস হবে। বাংলাদেশের হয়তো গার্মেন্টের জাহাজ ডুবে যাবে বা র মেটেরিয়ালের দাম বেড়ে যাবে, সুয়েজ খাল হয়তো বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই। সুতরাং বাংলাদেশকেও, গরিব দেশকে সবচেয়ে আগে দাম দিতে হয়, এবং বাংলাদেশ একটা খারাপ দুঃসময়ের ভিতরে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। বেঞ্জামিন ওই ব্রিটিশদের চাইতেও কিন্তু ওই যে সুয়েজ ক্যানালের ব্যাপারে ইনিশিয়েটিভ ফ্রম ফ্রেঞ্চ গভর্নমেন্ট, এবং পরে বেঞ্জামিন ডিসরায়েলি ওটা শেয়ার কিনে ধীরে ধীরে তারা সুয়েজ ক্যানালের জয়েন্ট ওনারশিপ নিয়ে নিল উইথ ফ্রান্স। এটা 1869 করলো ফার্ডিনান্ড ডিলাসে, ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার, ওটা কিন্তু প্রথমে চালু করেছিল ফ্রেঞ্চ সরকারের অনুগ্রহে। যাই হোক, দ্যাটস আ মাইনর পয়েন্ট, বাট ডিসরায়েলি ন্যাচারালি হি ওয়ান্টেড টু হ্যাভ সুয়েজ ক্যানাল। এখন যেটা ওই ফরমোসার ব্যাপারে বা তাইওয়ানের ব্যাপারে আমার ছোট্ট একটু দ্বিমত, মানে ছোট্ট ডিবে, কেননা ফরমোসার তাইওয়ানের যে ফরমেশনটা
চীনের দিকে যে কোস্ট সেটা হচ্ছে দুর্গম, মানে এত মাটির পানির নিচে এত পাহাড় এবং এত পাথর যে ওখান দিয়ে কোনো অ্যাম্ফিবিয়াস কোনো জিনিস বা জাহাজ নিয়ে ওখানে যাওয়া সম্ভব না। ন্যাচারাল ব্যারিয়ার যেটা ইরানেরও আছে, চারদিকে তিন দিকে মাউন্টেন হওয়াতে ইরানকে আর্মি দিয়ে একমাত্র ইরাকের মাধ্যমে ঢোকা যেতে পারে ইরানে, আর কোনো দিক দিয়ে না। সুতরাং এই তাইওয়ানের স্ট্র্যাটেজিক মানে ন্যাচারাল ব্যারিয়ার একটা আছে, প্লাস ওখানে আমেরিকার এত বেশি মানে মিসাইলস অ্যান্ড এয়ারফোর্স, এদের যে মানে গোয়াম থেকে শুরু করে ওই ওকিনাওয়াতে, আমি ওকিনাওয়া বেসে আমি পড়াতাম, এয়ারফোর্স বেসে, মানে যেটা অনেকে বলে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নেবে বেস করে, তো ওকিনাওয়া দেখলে এরা বলতো না যে একটা বেস করতে কত হাজার একর জমি লাগে, মানে ঢাকা শহরের মতো একটা জায়গা লাগে একটা বড় বেস বানাতে। সুতরাং এতগুলো বেস এবং আমেরিকার ইন্টারেস্ট ভাইটাল। সবচেয়ে বড় কথা ওই যে কম্পিউটারের চিপস ইন্ডাস্ট্রিতে আপনার তাইওয়ান 90% সিলিকন চিপস তাইওয়ানে তৈরি হয়। এটা চীনের নিয়ন্ত্রণে চলে যাবে, এটা আমেরিকার জন্য প্যালেটেবল না। অলরেডি কিন্তু তারা সিলিকন চিপের তারা আমেরিকা তাকে নতুন করে ফর দ্য ফার্স্ট টাইম তারা ইনভেস্ট করছে বিলিয়নস অফ ডলার। কারণটা কি, যে তাইওয়ান যদি চলে যায় তাহলে আমাদের কি উপায় হবে? তাইওয়ান চলে যাওয়ার আগে তারা ওই সিলিকনের সমস্ত চিপস ইন্ডাস্ট্রি গুলো তারা বোমা মেরে নষ্ট করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন কথা হচ্ছে যে তাইওয়ানে চায়না গেলে সেটা যদি হয়ও আগামী 10 বছরে সম্ভব না, কেননা আমেরিকার যে মাইট, যেটা আমার কাছে ভালো লাগে না কিন্তু এটা সত্য কথা, 32টা নেটো দেশ, ওদের সবচেয়ে বড় ছোট লেটেস্ট যে দেশ ফিনল্যান্ডের 50 লক্ষ লোক, কিন্তু তারা যে কোনো সময় 5 লক্ষ আর্মি মোবিলাইজ করতে পারে, এবং যে পরিমাণ আর্মামেন্ট, যে পরিমাণ মিলিটারি ট্রেন্ড পার্সোনাল ফিনল্যান্ডে আছে সেটা পাকিস্তানেও নাই। মানে পাকিস্তান রিজার্ভ দিয়ে 1 মিলিয়ন, আর ফিনল্যান্ড 50 লক্ষ লোক, তার 5 লক্ষ আর্মি মোবিলাইজ করতে পারে। সুইডেনও তাই। সুতরাং আমেরিকা ইজ এ মাইটি বিগ পাওয়ার, এবং শুধু আমেরিকার আর্সেনাল ধরলে তো হবে না, সেখানে ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, জাপানিজ, সাউথ কোরিয়ান এবং ইন্ডিয়ান, অফলাইট ইন্ডিয়ান, এটা অ্যাড করতে হবে। এই সব কিছুকে ওভারকাম করার জন্য চীন একা পারবে না, তার সঙ্গে রাশিয়া বা ওই ধরনের আরো দু একটা সুপার পাওয়ার না যোগ দিলে তৃতীয় মহাযুদ্ধ হতে পারে না। এই জন্য তৃতীয় মহাযুদ্ধ করতে দুইটা প্রায় শেয়ানে যুদ্ধ হতে হবে, এবং অ্যাক্সিস এবং অ্যালাইজ পাওয়ার, যেটা আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যেটা হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেটা হয়েছে, সেই ধরনের কিন্তু পোলারাইজেশন এখনো আনফরচুনেটলি হয় নাই। মাল্টিপোলার ওয়ার্ল্ড, কিন্তু ভার্চুয়ালি এখনো আমেরিকা ইজ কলিং দ্য শটস। রাশিয়া ব্যস্ত তার নিজের রিজিয়নে, চায়না ওই যেটা বললেন ভারত সাহেব যে বেনিয়াজাত, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তারা বেশি ইন্টারেস্টেড। ফলে আই রুল আউট দ্য পসিবিলিটি অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার in the next 10 years or so. 10, 12, 15 বছর পরে কি হয় বলা মুশকিল। তবে ইমিডিয়েটলি ইসরায়েল যেটা করবে উইথ ইম্পিউনিটি, তারা যদি ইরানে বমিং করে গাজা পুরো শেষ করে দেয়, কে প্রতিবাদটা করবে? আমরা প্রতিবাদ করছি, নিউ ইয়র্কেও মনে করেন ডেমনস্ট্রেশন হচ্ছে লোকজন বিরুদ্ধে, কিন্তু সরকার তো চালায় একটা ক্রনি, এবং ভোট দেওয়ার ব্যাপারে আমেরিকানরা ওই সমস্ত ইসরায়েলের কি হলো, প্যালেস্টাইনে কি হলো, ওদেরকে ওরা কানাডা কোথায় এভারেজ আমেরিকান অনেক ভোটাররা জানে না, আমেরিকার উত্তরে না দক্ষিণে। সুতরাং গাজা কোথায়, প্যালেস্টাইন কোথায়, এটা নিয়ে আমেরিকান ভোটাররা ভোট দেয় না। দিলে যে ডোনাল্ড ট্রাম্প এখন বিপুল ভোটে বিজিত হয়ে আসবে। একই দুর্দশা ভারতে, এই যে নরেন্দ্র মোদীর মতো একজন লোক আবার বিপুল ভোট পেয়ে ক্ষমতায় চলে আসবে, সেও ওই মুসলিম কার্ডটা ব্যবহার করেছে, মুসলিমরা তোমাদের দেশ দখল করে নেবে। তো এখন বুগিম্যান এখন আমেরিকার হচ্ছে চায়না এজ এ বুগিম্যান, চাইনিজরা আসবে, ওটা আমেরিকানরা বিশ্বাস করে। কিন্তু চায়না ইজ নট অ্যান অ্যাম্বিশিয়াস কান্ট্রি ওই সেন্সে, তারা ইম্পেরিয়ালিস্ট না। কোরিয়ার যুদ্ধের পরে তারা কোনো, ভিয়েতনামের 79-এর পরে তারা কোনো যুদ্ধ করেনি। সুতরাং আমি মনে করি যে এইভাবে আমেরিকার গুন্ডামি আরো আমাদের কয়েক বছর সহ্য করতে হবে,
ইসরায়েল এবং আমেরিকার গুন্ডামিটা, বদমাইশি। এবং আমরা প্রতিবাদ করতেই হবে, প্রতিরোধ করার ক্ষমতা আসলে আমরা নিশ্চয়ই প্রতিরোধ করব। তো আমি মনে করি একটু পেসিমিস্টিক আমি এই ব্যাপারে, এখনই প্রতিরোধ করার মতো আমাদের ক্ষমতা নাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।